ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে গল্প পাঠের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব মহাশ্বেতা দেবীর একটি ছোট গল্প। গল্পের নাম পরমাত্মীয়। অফিস ঘরের কলগুঞ্জন কানে আসছে। টাইপরাইটার কাজ করে চলেছে খটাখট খটাখট খটাখট। ফ্যান ঘুরছে বো বো করে। ক্লাইভ বিল্ডিংয়ের এই অফিসটা নতুন নেওয়া হয়েছে। ড্যানিশ ফার্মটা উঠে গেল মিশন রোডে। তার ফলেই সম্ভব হলো এই জায়গা পাওয়া। এই জায়গায় আসার মাঝখানে যে টাকাটা হাত বদল হলো তার অঙ্কটা মনে করতেও ভয় হয় আমার। এত টাকা পৃথিবীতে আছে, অথচ কি সহজেই টাকাটার কথা বলেছিলেন অবিনাশ বাবু আমার বোনের বিয়েতে। কাকিমার সেজ জামাইবাবু অবিনাশ মুখ্যটিকে নিয়ে যেরকম সরগরম পড়েছিল, তার কাছে বর আর বরপক্ষ তুচ্ছ হয়ে গিয়েছিল। 19,000 টাকার গাড়ি দাঁড় করিয়ে রেবার হাতে 4টি টাকা গুঁজে দিয়ে এক গ্লাস ঘোলের শরবত খেয়ে আবার গাড়িতে উঠতে যেটুকু সময় লেগেছিল, তার মধ্যেই অবিনাশ বাবু সেই আশ্চর্য অঙ্কটার কথা শুনিয়ে বলেছিলেন, এত করে তবে অফিসটা পেলাম। অত টাকা শুধু পাটিগণিতেই থাকে জানি। রাম অতি স্বচ্ছন্দে শ্যামকে সেই টাকা ধার দেয়, আবার চক্রবৃদ্ধি হারে সুদ জুড়ে সেই টাকা গিয়ে ওঠে যদুর ঘরে। আমাদের সম্মিলিত ক্ষমতার 3,000 টাকা ধার করে টেলারিং পাস ছেলের সঙ্গে রেবার বিয়ে দিচ্ছি। অবিনাশবাবু আমাদের সেদিন বিভ্রান্ত করে রেখেছিলেন। নতুন অফিসের রিসেপশন রুমেই সবটুকু সবুজ, পালিশ চারা, স্বাভাবিক রঙের দামি ফার্নিচার, সমুদ্র সবুজ কার্পেটের উপর ছড়িয়ে আছে। সবুজ প্লাস্টিকের পর্দায় মনোরম ম্যাগাজিন বিক্ষিপ্ত সুন্দর ঘর। 10টা থেকে বসে আছি, এখন বাজলো 3টে। এর মধ্যে একবার মাত্র দেখতে বেরোলেন উনি। একবার দেখা করলেন একটি ছোকরা সাহেবের সঙ্গে। এখন কি করছেন ভাবতে চেষ্টা করি। বিলেতি ম্যাগাজিনের মলাটের লোভনীয় খাবারগুলোর ছবি থেকে চোখ ফেরাতে পারি না। কারা খায় ও সব। উনি কি করছেন? হয় চিঠি লিখছেন, নয় চেয়ে আছেন টাইপিস্ট মেয়েটির দিকে। ছিপছিপে সুন্দর বাঙালি মেয়েটি পাঞ্জাবি স্টেনো মেয়েটির সঙ্গে খুটখুটে জুতোয় শব্দ তুলে যাওয়া আসা করে দেখেছি। সম্ভবত তারই সঙ্গে কথা বলছেন অবিনাশ বাবু। বাবু কি করছেন ওই বেয়ারাটাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। ইচ্ছে থাকলেও জিজ্ঞাসা করতে পারছি না। সেটা দস্তুর নয়। বেদস্তুর কিছু আমি করতে পারি না, তাতে অফিসে মাথা হেঁট হবে কাকিমার সেচ জামাই বাবুর। আমি যে ওর আত্মীয় সে কথা অবশ্যই কেউ জানে না। তারা জানে আমি উবেদার মাত্র। সেই কত লাখ কত হাজারের একজন, যাদের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে লেখানো থাকে আর বারবার ঝালাই হয়। সকালে কি খেয়ে বেরিয়েছি ভুলে গিয়েছি। খিদেরে পেট জ্বালা করছে। অবিনাশবাবুর বাড়িতে কত রকম অ্যালার্জির কথা শুনি। জয়া মাসির নাকি মাছ দেখলেই অ্যালার্জি হয়। একটু সিদ্ধ মাংস আর একটু সাদা সস, কেমন করে যেন উচ্চারণ করেন জয়া মাসি। ভাবতে গিয়ে কষ্ট হলো। মাংস আর সস, সস আর মাংস। কিন্তু এমনি করে কষ্ট করতে হয়, তাহলে বড় হওয়া যায় জীবনে, হওয়া যায় অবিনাশ মুখ্যটি। 4:27 বেরোলেন উনি। আমি শশব্যস্তে উঠে দাঁড়াই। বললেন, আরে মনি যে, কতক্ষণ? আগে এই 10টা থেকে।
তাই নাকি? টু ব্যাড। দুষ্ট মেয়ে আমাকে খবর দেয়নি। দুষ্ট মেয়ে মানে রিসেপশনিস্ট ভায়োলেট দত্ত। চুলের পনিটেইল নাচিয়ে সুন্দর করে হাসল। অবিনাশবাবু তাড়া দিলেন আমাকে, চলো চলো মণি, বেরিয়ে পড়ি। গাড়িতে বসে ড্রাইভারকে বললেন মোকাম্বো। ঢুকলাম মোকাম্বোতে। তারপর বললেন, বেচারা বাইরের লাইসেন্স পাচ্ছে না কিছুতে, ভাবতে পারো। মোকাম্বোর চারপাশে তাকিয়ে মালিকের দুঃখে দুঃখী হওয়ার সাহস হলো না। উনি বললেন, কিছু আলু ভাজা দিতে বলো, আর চিজ। কফির সঙ্গে সর্বদা হালকা কিছু খাবে জানলে। কি যে গ্রাম্যতা আমাদের। কাকে মানেই চপ, কাটলেট, মোগলাই, পরোটা, নামগুলো শুনেছি, খাইনি কখনো। ছোট ভাইয়ের জুতোর মধ্যে পা দুটো টনটন করছে। বিগলিত বিনয়ে কফিতে চুমুক দিই। অবিনাশ মেশো বলেন, মণি, প্রেমে পড়েছ কখনো? জবাব জোগালো না মুখে। কান লাল হয়ে গেল। সবেমাত্র দ্বার কর্য করে আইকম পাশ করেছি। বয়স হয়ে গিয়েছে 23। উনি ভরসা দিয়ে হাসলেন, বললেন, তুমি জানো না মণি, তোমাদের সঙ্গে এইসব কথা কইতে আমার কি রকম লাগে। মনে হয় যদি তোমাদের বয়সটা ফিরে পেতাম একদিন, 1 ঘন্টার জন্যে। আহ বলে চট করে নিজের মধ্যে ডুবে গেলেন উনি। চারদিকে নানান রকম খাবারের গন্ধে আমার মাথা ঝিমঝিম করছে। উনি কিন্তু তদগত হয়ে কাচের টেবিলে ফুলদানির ফুলের ছায়া দেখতে লাগলেন। ডুব দিয়ে যেন মুক্ত পেলেন এমনি ধারা হেসে বললেন, আমার চেহারা দেখে তুমি বুঝবে না মণি, কিন্তু বিশ্বাস করো, ঢাকার নামকরা মেয়ে শিলা সেন একদিন এই আমাকেই দেখে। তার কৈশোর প্রেমের আখ্যানটি শেষ হলো রাত 8:30টায়। শেষ 1.5 ঘন্টা বসতে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে মাঠে। সেখানে আমাকে ছেড়ে দিয়ে চট করে উনি উঠে পড়লেন। 9টায় নাকি মেট্রোতে জয়ামাসি অপেক্ষা করবেন। বাসে বসে বাসায় ফিরতে রাত 9:15 বাজল। ফিরে তারপর রাস্তার কলের জলে সাবান দিয়ে শার্ট কাচলাম, প্যান্ট ভাঁজ করে তোশকের নিচে রাখলাম, জুতোয় কালি লাগালাম। উদ্যমী লক্ষ্মীলাভ, কাল সকালে আবার দেখা করতে হবে ওর সঙ্গে। অবিনাশ মেসো আমাদের পরিবারের একটি আদর্শ। আজ নয় আমাদের এই অবস্থা। সেই 47-এর আগে যখন ঢাকায় আমার শৈশব কেটেছে, তখনও তার নাম শুনেছি আমরা। তখন ক্রিমিনাল ওকালতি করে বাবা 500-600 টাকা রোজগার করতেন। দাদা মেজদা কলেজে পড়তেন। পুজোতে নতুন কাপড়ের গাঁঠরি বেঁধে আমরা যেতাম স্টিমারে। আমার পৈতের সময় মা নতুন চুড়ি পরে এক দালান মানুষকে পরিবেশন করছেন, সে ছবিটা আমার আজও মনে পড়ে। তখন অবিনাশ মেশোর নাম করা হতো অন্য সুরে। এখন সেই মার মুখের দিকে চাওয়া যায় না। দাদা স্টেট বাসে জয়েন করেছেন। মেজদা তার বন্ধু মিলে যা করেন, বাবা অবশ্য তাকে বলেন ব্যবসা। আমরা সবাই জানি মেজদা শ্যামবাজারের দিকে রাস্তায় বসে গেঞ্জি বেচেন। রাত বাড়লে ধূপকাঠি 1 আনা করে, 2 আনা করে। এখন অবিনাশে মেশোর নাম করা হয় অন্যভাবে। মানুষের জীবনের সমস্ত সার্থকতার মূর্ত প্রতীক যেন অবিনাশ মেশো। তিনি আছেন বলে ভরসা আছে। স্বাবলম্বী তার মহৎ উদাহরণ। পরিশ্রমী যে সার্থকতার সোপান, তার জাজল্যমান নিদর্শন অবিনাশ মুখটি। ছোটবেলা ভোরে উঠতেন, নিজের জামা নিজে কাচতেন, সাবান মাখেননি। বিলাসিতার বিরোধী ছিলেন, নিজের সব কিছুই নিজে করেছেন। মার চাকরিটি জোগাড় করা পর্যন্ত সে চাকরিতে 40 টাকা মাইনের সোর্স হয়ে ঢুকে কোম্পানির একজন ডিরেক্টর অর্থাৎ ফাল হয়ে বেরিয়েছেন।
সম্পূর্ণ নিজের কৃতিত্বে আজ তার আলিপুরে বাড়ি, ক্লাইভ বিল্ডিংয়ে অফিস, গ্যারেজে স্টুডি, বেকার, লামার্টিনিয়ে ছেলে মেয়ে। আমরা চিরকাল শুনে আসছি মানুষ হতে হয় অবিনাশের মতন, সে মতোই চেষ্টা করছি। আগে উনি বলেছিলেন মণিকে আমার অফিসেই নেব, হালচাল শিখুক, ঘোরাঘুরি করুক। বাবাকে বলেছিলেন আমি মার্টিন সাহেবের ওখানে স্র্যাপ 40 টাকায় ঘষেছি কতদিন। ভাই বোনকে পড়াতাম, খোলার ঘরে থাকতাম। আপনি তো জানেন মহাজনের আচরিত পন্থাই তো ধরতে হবে। এক ঠিকে ঝিয়ের ভরসায় 19 জনের সংসার। জামা প্যান্ট সাবান দিয়ে কেচে কেচে পোক্ত হলাম। নিজের খরচ টিউশনি করে নিজেই চালাই। জামা প্যান্ট করিয়ে নিই, জুতো কিনি। তখন রেবার বিয়েতে এসে উনি বললেন, শুধু নিজের কথাই ভেবো না মণি, দুনিয়াতে এসেছ পরের কথাও ভেবো। তুমি তো একা নও, মা, বাবা, ভাই, বোন। কার্নেগির জীবনী পড়েছ? রকফেলারের কথা জানো? ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারো না? মাথা যেন কাটা গেল। এমন কথা তো উনিই বলতে পারেন। উনি কি সোজা মানুষ? এতখানি স্বার্থপরতা নিয়ে চলাফেরা করছে আমি। বিয়ের খাটাখাটনিতেই পায়ের তলাটা খসে পড়েছে ব্যথায়। এক হাতে তালের বালতি, আর এক হাতে কুমড়োর ছক্কার থালা ধরে আমি লজ্জায় মরে গেলাম। তখন উনি হাসলেন, এমন সুন্দর হাসি ওর। বললেন, মুষড়ে পড়লে তো পাগল, পাগল তুমি মণি। এসো, যোগাযোগ রেখো, কাজের খোঁজ পেলেই দেব। জানো তো কিরকম কম্পিটিশন। আসা যাওয়া করছি আজ 6 মাস ধরে। উদ্যমে ভাটা পড়লেই চলবে না। বাবা, মা, দাদা, মেজদা আমার দিকে খাবার সময় এমন করে তাকান যে আমার গায়ে বেঁধে। স্পষ্ট বুঝি তারা আমাকেই দোষ দিচ্ছেন পদে পদেই। অবিনাশ মেশোর সঙ্গে আমার এত আলাপ, সকাল 10টা থেকে রাত 9টা অবধি তার সঙ্গেই কাটাই। তবু যে কিছু হচ্ছে না, সেজন্যে আমিই দায়ী। নিশ্চয়ই আমি পারছি না, হেরে যাচ্ছি। তাদের নীরব অভিযোগ হাজারটা হয়ে আমাকে বেঁধে। সকালবেলা মরিয়া হয়ে উঠি, মনকে বলি আর নয়, আজ যা হয় একটা করবই। সামনে গেলেই ভাষা হারায় সেই চমৎকার হাসি। বলেন, মণি, তোমার জয়া মাসি ফোন করেছেন, বিকেলে চা খেতে বলেছেন কাদের। কেক চাই, আইসক্রিম চাই, সন্দেশ। যাও তো ভাই, এই তো চাই, গুড বয়। রজনীগন্ধা, কেক আর সন্দেশের পেছনে দুপুর ভোর ঘুরি। তারই 30টা টাকা পকেটে নিয়ে তবু 1 কাপ চা শুকনো গলা ভিজিয়ে নিতে ভরসা হয় না। ওরেই বা 6 পয়সা বা 2 আনা। অসদাচরণ করা কি সম্ভব? অনেক পুরুষের উত্তরাধিকার আমাকে শাসন করে। পেটে খিদে চুঁয়ে চুঁয়ে মরে। ফুল দেখে জয়ামাসির বোন মিনি সরু গলায় বিলাপ করে ওঠে। জয়ামাসি বলেন, আমার টি সেট, টেবিলের ম্যাটিং সবই যে হলদে রঙের। লক্ষ্মীটি মণি, কিছু সূর্যমুখী আনো। ভ্যানগগের ছবিটার রিপ্রোডাকশনটার সঙ্গে এমন বানাবে। আবার ছুটি নিউ মার্কেটে। সূর্যমুখী আসে, অভ্যাগতরা আসেন, পেট কাটা জামা আর শৌচার যৌবনের উপর পাতলা নাইলনের আঁচল ঝুলিয়ে তিনি চা ঢালে। আমি প্যান্ট্রিতে বসে চা কেক খেয়ে চলে আসি। কোনোদিন উনি বলেন, চলো দেখাই তোমাকে রাতের কলকাতা। ধর্মতলা অঞ্চলের চোরা গলিতে গেলাম ওর সাথে। কর্মবীর অবিনাশ মুখটি আশ্চর্য নৈপুণ্যে হাউসি খেলে 441 টাকা জিতলেন। বেরিয়ে এসে বললেন,
তোমার পরে জিতলাম মণি, বলো কি চাও? চকলেট খাবে? আচ্ছা চলো। লোয়ার সার্কুলার রোডের চীনের রেস্তোরাঁয় বসে প্রন ফ্রায়েড রাইস আর ফাউল খেতে খেতে আমার দিকে চেয়ে দুষ্টু হাসতে লাগলেন অবিনাশ মেশো। বললেন, এখন থেকে আর তো ছাড়ছি না তোমায়, খুব লাকি তুমি। কি জানি কেন সেই মুহূর্তেই বললাম, আপনি আমাকে যা হয় একটা জুটিয়ে দিন মেসোমশাই, আমি কেনা হয়ে থাকবো আপনার কাছে। বাড়ির অবস্থা জানেন তো। উনি আহত হলেন। কি আশ্চর্য মণি, এই কথা তুমি বলছো আমায়? তুমি? আমি কি তোমার জন্য ভাবছি না? তোমরা অমিনি মণি, মানুষ এমনিই হয়, ভালোবাসতে গেলে আঘাতই পেতে হয়। কেন সেবার আইএসসি পড়তে বলিনি আমি? বলিনি সায়েন্স ছাড়া ভবিষ্যৎ নেই? রেলওয়ে ওয়ার্কশপে হাতুড়ি ঠুকতে হলেই চাই আইএসসি বলিনি? আমারই দোষ। ওর কি দোষ থাকতে পারে? 5 বছর আগে তো উনি সত্যি বলেছিলেন আইএসসিতে পড়তে। সে কথা না ভেবে চিনতে হঠাৎ আমার বড়দার টিবি হলো যে, তো ওর দোষ নয়। বাড়ি ফিরতে ফিরতে নিজেকেই ধিক্কার দিলাম। আজ অবিনাশ মেশোর উপর বিশ্বাস কমছে আমার। অবিনাশ মেশোর আন্তরিকতায় সন্দেহ আছে। শত শত ধিক। আমার আত্মানুশোচনায় দেখে উনি আমাকে ক্ষমা করলেন, আবার ঘনিষ্ঠ হতে দিলেন আমাকে। মিনির জন্যে এল মল্লিক থেকে রং মিলিয়ে উল আনা, জয়ামাসির চিঠি বরানগরে পৌঁছে দিয়ে আসা, জয়ামাসির পিয়ানোর টিচার ললিতা সিনহার আর ওর জন্য সিনেমার টিকিট কেনা, এইসব কাজের ভার আবার দিলেন আমাকে। অর্থাৎ ওর জগতে প্রবেশের ছাড়পত্র পেলাম এমনি করেই। কাজের ফাঁকে ফাঁকে কত দিনে কত কথাই যে শোনালেন। একদিন বাড়িতে বাগানে বেতের আসবাব ছিটিয়ে বসে এয়ারডেল কুকুরটাকে বল ছুঁড়ে দিতে দিতে বললেন, টেকনিক্যাল, কিছু না জানলে এই দিনকাল। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষাটা দেবার কথা ভাবছো? কি আশ্চর্য, ভুলেই যাই তুমি গ্রাজুয়েট নাও। দেখো জয়া। ঘাড় ফিরিয়ে শুনতে গিয়ে জয়া মাসির আঁচল বুক ছেড়ে মাটিতে লুটিয়ে গেল। অবিনাশ মেশো এক টুকরো কেক কুকুরটাকে দিয়ে বললেন, জয়া, গ্রাজুয়েট হওয়াটা যে কত তুচ্ছ, এই মনিকে দেখলেই আমার মনে হয় 24 বছর বয়স আর মাথা উঁচু করে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা কি যে ভালো লাগে ভাবলে। কোনোদিন বলবেন, এত শয়ে শয়ে প্ল্যান হচ্ছে, কলকাতার আশপাশ তো কলোনিতে ছেয়ে গেল, জমি নিয়ে চাষ করো না। কলকাতার কাছাকাছি কয়েক বিঘা জমির কিছু ধান, কিছু মুরগি, একখানা ঘর তুলে স্বাধীনভাবে বাস করা, আর কিছু চাই কি মানুষ? আমি তোমায় বলে দিচ্ছি মণি, এ সমস্যা আজ পশ্চিমে উঠছে। টেলিভিশন আর স্কাইস্ক্রাপার থেকে দেখে আবার চাইছে মাটির স্পর্শ। কোনোদিন বললেন, নেভিতে চলে যাও না, ট্রেনিং নিয়ে এসো। আর কিছু করো আর নাই করো, শরীরটা তো বানাতে পারবে। স্বাস্থ্য থাকলে আর কি লাগে, কাগজ বেচেও তো দিন যায়। এমনি করে 11 মাস হাজিরা দিলাম। জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে, শার্ট দুটো সেলাই করেও আর টেকে না। সাবান কেচে যে স্বাবলম্বী হব সে পথ রাম রাবণ এক জোটে ঘায়েল করেছে। পুরনো শার্টে সাবান ঘষা সইবেই না। মেজদার ব্যবসা বন্ধ। আমার তৃতীয় টিউশনিটার টাকা ও সংসারেই লাগে। মাঝখানে থেকে চা, চিনি, সাবান এগুলো বিলাসিতার পর্যায়ে চলে গিয়েছে। বাবার মেজাজ আরও চড়া। কিন্তু অবিনাশ মুখোটির সঙ্গে আমার পরিচয় আজও কোনো পরিণতিতে এলো না। আধার আকাশে তুবড়ির মতো একটা খবর সহসা দীপ্যমান হয়ে উঠল, চাকরি। দাদা যাদবপুর ডিপো থেকে হন্তদন্ত হয়ে এলেন, বললেন,
অ্যাকাউন্টস ক্লার্ক নেবে অবিনাশ বাবু 110 মাইনে। তুই আর দেরি করিস না মনি, দরখাস্তটা ঠুকে দে, এবার তো হবেই। অবিনাশ বাবুর সম্মান আমাদের বাড়িতে এতখানি যে সবাই ধরে নিল এবার চাকরিটা আমার হয়ে গেল। আর কোনো মতেই বিগড়ে যাবে না, অবিনাশ বাবু কথা দিয়েছিলেন নিজ মুখে। দরখাস্ত পেশ করে দিলাম। তারপর থেকে দিনগুলো কাটতে লাগলো এমনভাবেই, প্রত্যেকটি মুহূর্ত যেন আমার প্রতীক্ষায় ভারী হতে হতে যন্ত্রণায় ফেটে পড়বার মতো ছিল। দিন কাটেই তো রাত কাটে না, ডাক পিয়নের আশায় চেয়ে চেয়ে চোখ ক্লান্ত, খবর আর আসে না। 10 দিন বাদে উনি ডাকলেন, গেলাম অবিনাশ বাবুর অফিসে। চাকরিটা আমার হলোই, এই আশ্বাস নিজের মন থেকে নিজেই গ্রহণ করে বলিয়ান হয়ে উঠলেন দাদা। আমাকে একটা সাদা শার্ট আর খাকি প্যান্ট কিনে দিলেন 20 টাকা খরচ করে। অপ্রতিভ হেসে বললেন, এখন থেকে তোর লাগবেই তোর। মেজদার বন্ধু অনাদিদা বাটায় কাজ করে, তার মারফতে সস্তায় বাটার জুতো কিনে আনলেন মেজদা। দাদার কেনা জামা আর মেজদার কেনা জুতো পরে যখন বেরোলাম মনে হলো সমস্ত পরিবারটার আশা ভরসা নিয়ে চলেছি আমি। আমাকে ঢুকতে দেখে বেয়ারাটা অবধি হাসলো, হাসবেই তো, ওরাই তো খবর আগে পায়। কাল থেকে আমাকেই সালাম ঠুকবে ও। কেরানি আর টাইপিস্ট সকলেই এমনি ধারা সম্মান পেয়ে থাকে। এ হলো কমার্শিয়াল ফার্মের বৈশিষ্ট্য। এ তো সরকারি অফিস নয়, সেখানে শ্রীক্ষেত্র। সম্মান শুধু গ্রহ বিগ্রহের, অন্যদের বেলায় সাম্যনীতি। টাইপিস্ট মেয়েটি একতারা কাগজ হাতে বেরোয়, পাশের ঘরে যায়। আমি আজ দুঃসাহসী, তার দিকে চেয়েও একটু হাসি। আমার 24 বছরের বুকে হঠাৎ যেন একটা উত্তাপ অনুভব করি, বেশ লাগে। রক্তটা কেমন ঝিমিয়েছিল এতদিন, এখন কেমন তাজা হয়ে উঠেছে। নইলে এতদিনে একবারও কি ভাবতে সাহস করেছি মেয়েটা কত সুন্দর। রুমালে হাত ঘষতে ঘষতে হাসতে হাসতে বেরোন অবিনাশ বাবু। চটপট ভাবে তাড়াহুড়ো করে সুইং ডোরটা ধাক্কায় পেছনে সরে যায়, গানের মতো বলেন, চলো চলো চলো। ঝড়ের বেগে আমায় উড়িয়ে নিয়ে আসেন ব্রডওয়েতে। বলেন, তোমারও সর্দি লেগেছে, দিনটাও চমৎকার, আজ সমস্ত নিয়মই অমান্য করা চলে। ছোট্ট গেলাসে প্রায় বর্ণহীন টলটলে পানীয়, সামনে তার গ্লাসটা নিয়ে একটু ঠুকে দেন। হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই খেয়ে ফেলি। আবার ভরে দেন গ্লাসটা। আমার মাথা কেমন মেতে ওঠে। উনি নিচু হয়ে মুখের কাছে মুখ এনে বলেন, মণি, আমার অফিসের কাজটা তোমার হলো না, মানে একটু ভালো লোক পেলাম। ওই তোমার মতো আয় কমই, তবে তোমার জয়া মাসির কথা যা হোক মণি, কিছু ভেবো না, একটা কিছু আমি করে দেবই তোমাকে। চেয়ে থাকতে থাকতেই আমি গ্লাসটা খালি করে ফেলেছি। উনিও খাচ্ছেন, সমস্ত স্বপ্নের মতো অবান্তর। ওর কথাগুলো অসম্ভব জোরে আমার মগজে পেটাতে থাকে। উনি বলেন, আমি যখন আছি তোমার ভয় কি? হ্যাঁ, বলি ভয়টা কিসের? বলে ঝুঁকে পড়েন, জড়িয়ে জড়িয়ে বলেন, এই তো আসছো, 40 টাকার মদ খাচ্ছ, 19,000-এর গাড়িতে চড়ছ, 110 টাকার চাকরি। ছো ছো মণি, ও চাকরিতে তোমার হবে কি? মানে মানে পরিষ্কার, যতদিন পারো ভোগ করো জীবনটাকে, মেয়েদের পেছনেই ঘোরো। তোমার বয়স থাকলে আমার মাথা পরিষ্কার হয়ে যায়। খুব ছাপ দেখি, সব দেখি রং ফর্সা, মোটা আকাট মূর্খ একটা লোক, পুরো লাল ঠোঁট জিভ দিয়ে চাটছে আর কি বলছে। উঠে দাঁড়াই। আমার চেয়ে মাথায় 1 হাত লম্বা অবিনাশ মুখটিকে মনে হয় আমার চেয়ে অনেক ছোট। একটা বেপরোয়া সাহস আসে। দাঁড়িয়ে মনে হয় অনেক উপর থেকে দেখছি আমি অবিনাশ মুখটিকে। মনে হয় আমার সামনে বসে গবগবিয়ে মদ খাচ্ছে যে লোকটা, তার মতো কুৎসিত করুণার পাত্র আমি আর দেখিনি।
বলি, চুপ, আর একটা কথাও নাই। হ্যাঁ, তোমার ধাপ্পাবাজি আমি অনেক শুনেছি। তুমি একটা আস্ত বদমায়েশ, মনিবের পা চাটা চরিত্রহীন উল্লুক। তোমাকে আমি এই এমনি করে বলে গায়ের জোরে একটা চড় মারি, কাচের গ্লাস বোতল একটা ঝটকায় ফেলে দিয়ে তার মুখে। ফলাফল কি হলো না দেখেই বেরিয়ে আসি নবাবের মতো। এ হলো কালকের কথা। আজ সকালেই ঘুম ভেঙে মাথা ব্যথা করছে। ভাবতে পারছি না কি করে অমন ধারা ব্যবহার করেছি কাকিমার সেজ জামাই বাবুর সঙ্গে। এ কাজ না হোক অন্য কাজ, কেরানি না হোক চাপরাশির কাজ, এবছর না হোক অন্য বছর একটা না একটা জুটিয়ে দিতেন তিনি আমাকে। ওর মতো সদাশয় কৃতি কর্মবীর কি ফেলতেন আমাকে। টিকে থাকলেই আখেরের ব্যবস্থা করতেন। টিকতে আমি পারলাম না, নিঃসন্দেহে আমারই দোষ। তবু তো বসে থাকলে চলবে না। এবার ধরবো বৌদির সেজ পিসমশাইকে, নতুন উদ্যমে জুতোয় কালি ঘষতে ঘষতে। গল্পটি পড়া শেষ হলো। আমার গল্পটি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন সবাই।